ইরান আর আমেরিকার লড়াইয়ে আসলে জিতছেটা কে? প্রশ্নটা শুনতে যতটা সোজা, উত্তরটা কিন্তু তার চেয়ে অনেক বেশি প্যাঁচানো। তো চলুন আজ এই বিষয়টাই একটু তলিয়ে দেখা যাক। কিছুদিন আগেই আমেরিকা আর ইসরায়েল মিলে একটা অপারেশন চালায়, আর তাদের টার্গেটটা ছিল মানে অবিশ্বাস্য রকমের বড়। এক ঝটকায় ইরানের পুরো লিডারশিপকে কমান্ড স্ট্রাকচারকে শেষ করে দেওয়া। আর যা শোনা যাচ্ছে সেই অনুযায়ী অপারেশনটা কিন্তু এক কথায় নিখুঁত ছিল, একদম পারফেক্ট স্ট্রাইক। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে যেন এক কোপে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসল টুইস্টটা তো এখানেই। লিডারশিপ যদি শেষই হয়ে গিয়ে থাকে, তাহলে ইরান এখনও এত দাপটের সাথে লড়ছে কিভাবে? শুধু তাই না, কেউ কেউ তো এটাও বলছে যে ইরান এই যুদ্ধে জিততে চলেছে। তো কিভাবে সম্ভব এটা? চলুন দেখি। আচ্ছা, তার আগে একটু দেখে নেওয়া যাক, এই যে প্রায় অসম্ভব একটা অ্যাট্যাক, এটা করা হলো কিভাবে? এর পেছনের গল্পটা কি? ব্যাপারটা হলো, এই অপারেশনের আসল গোপন অস্ত্র কোনো মিসাইল বা বম্বার ছিল না। না, এর আসল অস্ত্র ছিল ধৈর্য, আর সেই সাথে বছরের পর বছর ধরে জমানো গোয়েন্দা তথ্য। যেমনটা অবসরপ্রাপ্ত কর্নেল রাজেশ পাওয়ার বলছেন, মোসাদ বহু বছর আগে তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে রেখেছিল। ভাবা যায়? তারা বছরের পর বছর ধরে ইরানের সুপ্রিম লিডারের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছিল। অপেক্ষা ছিল শুধু একটা সুযোগের, একটা পারফেক্ট মুভমেন্টের। আর দেখুন, এটা কিন্তু কোনো একবারের ব্যাপার নয়। কাসেম সোলেমানি থেকে শুরু করে হিজবুল্লাহর টপ লিডার, হামাসের কমান্ডার, সবার ক্ষেত্রেই একই প্যাটার্ন। সূত্রগুলো বলছে মোসাদের এই ট্র্যাক রেকর্ডটা রীতিমতো ভয়ঙ্কর। তাদের যে হিউম্যান ইন্টেলিজেন্স বা HUMINT নেটওয়ার্ক, সেটার কোনো তুলনাই হয় না। কিন্তু এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। কারণ আমেরিকা ইসরায়েল যা ভেবেছিল তা কিন্তু হলো না। ইরানের পাল্টা জবাব আর তার পেছনের যে কৌশল, সেটা সবাইকে অবাক করে দেওয়ার মতনই। আর ইরানের এই পাল্টা আক্রমণের মূল চাবিকাঠি হল একটা সংখ্যা, ৩১। কিন্তু কি এই ৩১? এর মানেটা কি? এর উত্তর হল ইরানের ডেড ম্যানস সুইচ প্রোটোকল। এটা হলো এমন একটা প্ল্যান যা তারা ঠিক এই রকম একটা দিনের জন্যই বানিয়ে রেখেছিল। যদি কখনো তাদের সেন্ট্রাল কমান্ডকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়, তাহলেও যুদ্ধ যাতে না থামে সেটা নিশ্চিত করাই এর কাজ। তো এটা কাজ করে কিভাবে? খুব ইন্টারেস্টিং। যেই মুহূর্তে টপ লিডারশিপ শেষ, সাথে সাথে এই ডেড ম্যান সুইচ অ্যাক্টিভেট হয়ে যায়। আর তখন ইরানের যে ৩১টা মিলিটারি ডিস্ট্রিক্ট আছে, তারা প্রত্যেকে স্বাধীন ফাইটিং ইউনিট হিসেবে কাজ করা শুরু করে। ৩১ জন কমান্ডারকে আর তেহরানের অর্ডারের জন্য বসে থাকতে হয় না। তারা তাদের আগে থেকে ঠিক করে রাখা টার্গেটে নিজেদের মতো করে অ্যাট্যাক শুরু করে দেয়। ভাবুন একবার, একটা সেন্ট্রালাইজড অ্যাট্যাকের জবাবে শুরু হয়ে গেল ৩১টা আলাদা আলাদা অ্যাট্যাক। পুরো খেলাটাই ঘুরে গেল। তবে এই লড়াইটা কিন্তু শুধু মিসাইল আর ড্রোন দিয়ে হচ্ছে না। এর আরেকটা বড় ময়দান হল অর্থনীতি আর ন্যারেটিভ বা প্রচারণার যুদ্ধ। চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। এখানে খরচের অঙ্কটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ইরান একটা ড্রোন বানাতে খরচ করে প্রায় $২৫,০০০। অন্যদিকে সেই ড্রোনটাকে আকাশেই ধ্বংস করতে আমেরিকা বা ইসরায়েলের একটা ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে খরচ হয় $৫,০০,০০০-এরও বেশি। একটা সস্তা ড্রোন আটকাতে গিয়ে প্রায় ২০ গুণ বেশি টাকা বেরিয়ে যাচ্ছে। রিটায়ার্ড কর্নেল রাজেশ পাওয়া ঠিকই বলেছেন, হিসাবটা আপনিই করুন। এই যে বিপুল খরচের বোঝা, এটা লম্বা সময় ধরে টেনে নিয়ে যাওয়া আমেরিকা বা ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব একটা ব্যাপার। অবশ্য ইসরায়েলও এর জবাব খুঁজে বের করার চেষ্টা করছে। তাদের নতুন অস্ত্র হল আয়রন বিম। এটা একটা লেজার ডিফেন্স সিস্টেম। আর এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? প্রতিটা শটের খরচ মাত্র $৩.৫ কোথায় $৫,০০,০০০ আর কোথায় $৩.৫। বোঝাই যাচ্ছে এই লড়াইটা প্রযুক্তির ইনোভেশনকেও অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এত লড়াই, এত সংঘাত, এর মধ্যে পর্দার আড়ালে থেকে আসলে লাভবান হচ্ছে কারা? চলুন বিশ্ব রাজনীতির সেই হিসাবটাও একটু দেখে নিই। এখানে ৩টে দেশের নাম পরিষ্কারভাবে উঠে আসছে। প্রথমত রাশিয়া। তাদের তেলের উপর নিষেধাজ্ঞাগুলো কার্যত অকেজো হয়ে গেছে, আর দামও বাড়ছে।
দ্বিতীয়ত ভারত। তারা ডিসকাউন্টে প্রচুর তেল কিনে, রিফাইন করে, আবার বিক্রি করে বিশাল লাভ করছে। আর তৃতীয় হলো চীন। তারা ইরানের সবচেয়ে বড় কাস্টমার, তাদের তেল সাপ্লাই একদম ঠিকঠাক। আর ওদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকা এই দামি যুদ্ধে আটকে পড়েছে। তো চীনের জন্য এটা একটা বিরাট স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। তো সব মিলিয়ে আমরা এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখান থেকে যে উপসংহারটা উঠে আসছে সেটা কিন্তু বেশ ভাবার মতো। কর্নেল রাজেশ পাওয়ারের কথাটি দিয়েই শেষ করা যাক। মধ্যপ্রাচ্যে আমেরিকান সাম্রাজ্য চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। মানে এই যুদ্ধের ফাইনাল রেজাল্ট যাই হোক না কেন, একটা জিনিস পরিষ্কার, এই সংঘাত আমেরিকার প্রভাব আর বিশ্বাসযোগ্যতাকে এমন একটা ধাক্কা দিয়েছে যে ওই অঞ্চলে তাদের আগের সেই একচ্ছত্র আধিপত্য আর হয়তো কবি ফিরে আসবে না। কিন্তু প্রশ্নটা হলো, একটা সাম্রাজ্যের যদি পতন হয় তাহলে তার শূন্যস্থানে কার উত্থান হয়? এই সংঘাতের পর যে নতুন বিশ্বব্যবস্থা তৈরি হচ্ছে, ক্ষমতার ভারসাম্য কোন দিকে ঝুঁকবে? এটা একটা বড় প্রশ্ন, যা হয়তো আগামী দিনে আমাদের সবাইকে ভাবতে হবে।